देवियों और सज्जनों, माननीय प्रधानमंत्री जी अब जहाजों की संयुक्त पट्टिका का अनावरण करेंगे और अंततः वो ऐतिहासिक क्षण जिसका हम सभी को बेसब्री से इंतजार था। देवियों और सज्जनों, भारत की समुद्री यात्रा का यह एक अत्यंत गौरवशाली पल है। भारतीय नौसेना के 3 महाबली युद्धपोत आपके समक्ष प्रस्तुत हैं। स्वागत कीजिए आईएनएस दूनागिरी, आईएनएस संशोधक, आईएनएस अग्रय। भारत का सबसे एडवांस हाइड्रोग्राफी जहाज आईएनएस संशोधक कमीशन किया है। मैं भारतीय नौसेना को इन परियोजनाओं से जुड़े सभी वैज्ञानिकों को, इंजीनियरों को, श्रमिकों को और मेरे प्यारे देशवासियों को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बहुत बहुत बधाई देता हूं। অনলাইনে পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আজকে বিশ্ব যোগ দিবস, তারও শুভেচ্ছা জানাই। সকালে তো আমরা অনেক কিছু দেখলাম, বিশ্বজুড়ে পালিত হলো, কিন্তু তার মধ্যে আজকে আরও একটা খুবই গর্বের দিনই বলবো, কারণ আজকের দিনে 3টে যুদ্ধ জাহাজের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী কলকাতা থেকে সেটা করেছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, মানুষও নিশ্চয়ই সেই অপেক্ষাতেই আছেন, এই যে যুদ্ধ জাহাজ 3টে যেটা বলা হচ্ছে, এর কতটা গুরুত্ব আপনি দেখছেন, কতটা গুরুত্ব একটু ব্যাখ্যা দিন না। দেখুন, প্রথমে আজকের কথায় আসি। আজকের যে 3টে যুদ্ধ জাহাজ জলে নামলো বা কমিশন করা হলো আমাদের ভাষায়, তার মধ্যে একটি হচ্ছে আইএনএস দুনাগিরি, এটি হচ্ছে ফ্রিগেট বলে আমাদের ভাষায়। আরেকটি হচ্ছে আইএনএস আগ্রায়, এটি হচ্ছে অ্যান্টি সাবমেরিন যুদ্ধ করে, মানে জলের তলায় সাবমেরিন লুকিয়ে থাকলে তাকে টর্পেডো মারে। আর আরেকটি হচ্ছে আইএনএস সংশোধক, এটি সার্ভে করবার জন্য জলের তলার কাজ কারবার, নদীর গতিপথ, সমুদ্রের জলের ডাটা, এগুলো 3টেই অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আজকে একটি বিশেষ দিনে পশ্চিমবঙ্গ দিবসে উনি এটা ইনাগুরেট করলেন এবং এইগুলো এখন থেকে ভারতীয় নেভির পার্ট হয়ে গেল। এবং আত্মনির্ভর ভারতের একটা বড় ব্যাপার হলো এটাতে, কারণ অনেকটাই এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের বানানো, অধিকাংশ ব্যাপারই বানানো, একটা দুটো কিছু অল্প জিনিস বাইরের থেকে আসা, সেটা হলো। কিন্তু খালি সেখানে গেলেই থামলে হবে না। আপনি যদি দেখেন গত 2 বছরে প্রায় 40টি যুদ্ধ জাহাজ আমাদের লঞ্চ করা হয়েছে, 35টি মতো, সরি। এবং তার মধ্যে 19টি লঞ্চ করা হয়েছে যুদ্ধ জাহাজ গত 12 মাস ক্যালেন্ডার ইয়ারে। এত হড়বড় কেন? এত কি ব্যাপার হচ্ছে যে ভারত একটার পর একটা যুদ্ধ জাহাজ, আপনারা যদি দেখেন, একটু নজর রাখেন, এই 4 দিন 5 দিন পরে পরে একটা খবর আসে, অ্যাভারেজ করে দেখা যাচ্ছে প্রত্যেক 40 দিন অন্তর ভারত একটি যুদ্ধ জাহাজ জলে নামিয়েছে গত 2 বছরে, 40 দিন অন্তর। এটা স্ট্যান্ডার্ড ডাটা না, এইটাই হয় না। মানে আপনি যদি আজ থেকে 10 বছর 15 বছর আগের ডাটা নেন, এরকম ভাবে হতো না। হয় যুদ্ধ জাহাজ নামে 1 বছরে 2টো 3টে, এরকম 40 দিনে একটা করে, মানে 3 মাসে 2টো করে জাহাজ নামছে কেন? কোনো কারণ তো আছে। খালি এটা একলা দেখলেও আবার হবে না। যেমন এই 3টে একলা দেখলে হবে না। একটু গল্প বললাম যে বড়ভাবে নেভি কি করছে। এই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে একটি নিউক্লিয়ার সাবমেরিন নতুন ভারতের বেরিয়েছে, আইএনএস আরিহান্ত, তো আমাদের 3 নম্বর নিউক্লিয়ার সাবমেরিন। এবং এগুলো কিন্তু যারা যুদ্ধবিদ্যা বোঝে তারা নজর রাখছে, বিশেষ করে আমাদের শত্রু দেশগুলো নজর রাখছে, এবং বড় বড় দেশ যারা শত্রু না আমেরিকার মতো, তারাও নজর রাখে ভারত করছে এটাকে। এটা একটা বিরাট ব্যাপার হচ্ছে, আমি দেখিনি আমার চাকরি। এবার আসি, খালি যুদ্ধ জাহাজই হচ্ছে না, বহু বহু মিসাইল টেস্ট হচ্ছে। আপনিও জানেন, আমি আপনার সাথে অনেকবার বলেছি যে নোটাম জারি করা হয়, নোটাম জারি করা হয়,
যে এয়ারম্যানদের জন্য আপনি বলেছিলেন, একটু বুঝিয়ে বলুন যে এয়ারম্যানরা কোনো রকম জাহাজ, হেলিকপ্টার, প্লেন, প্রাইভেট প্লেন কেউ যেন ওই এরিয়াটায় না চলে, কারণ কিছু একটা আমরা ছুড়বো আকাশে। এবার সেই কি ছুড়বো, মোস্টলি মিসাইল ছোড়া হচ্ছে। এবং পর 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 জুন মাসেই আপনি যদি দেখেন 2-3 বার হয়ে গেছে, মে মাসেও হয়েছে, এবং খুব রিসেন্টলি একটি মিসাইল দাগা হলো, LRLACM বলে। তো এটাকে বলে আমেরিকার যে সব থেকে উন্নত মিসাইল টমাহক, তার ইন্ডিয়ান ভার্সন। আরেকটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স হলো মে মাসে। তার আগে আমরা দেখলাম অগ্নি 5-এর MIRV ভার্সন হচ্ছে। এবং যখন এই মিসাইলগুলোর নোটাম জারি হয়, অদ্ভুতভাবে আমেরিকার জাহাজ, চায়নার জাহাজ কাছাকাছি এসে যায়, দেখবার জন্য, মাপবার জন্য, সার্ভে করবার জন্য, শুনবার জন্য যে ভারত করছেটা কি। কারণ অগ্নি 6 বলে একটি মিসাইলের কথা বলা হয়, সেখানে ভারত এখনো অব্দি অফিসিয়ালি অগ্নি 6 টেস্ট করেনি, বাট কানাঘুষো শোনা যায় নাকি ভারতের নাকি টেস্ট করবার দরকারও নেই, হয়ে গেছে কাজ। সবকিছু মানে ঢাকঢোল পিটিয়ে করতে হয় না, শুনতে পাই আমি, 100% শিওর না। অগ্নি 5 MIRV তো হয়েছে, 100% শিওর। অগ্নি 6 14,000 কিলোমিটার রেঞ্জ, তো যে কোনো দেশের মাথার টনক ঘুরিয়ে দেওয়ার মতো। এবং স্পিড নিয়ে সেদিন আপনাকে বলেছিলাম যে শব্দের থেকে কিছু কিছু মিসাইল 10 গুণ 27 গুণ দ্রুতগামী। তো এই নেভির জাহাজ, এই মিসাইল, এইগুলো একটা ইঙ্গিত দিচ্ছে, যেটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত 40 বছরের অভিজ্ঞতা থেকে, যে ভারত প্রস্তুতি নিচ্ছে, ভারত দুর্দিনের প্রস্তুতি নিচ্ছে, ভারত শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং সেখানে দুটো দেশ ইম্পর্টেন্ট, একটা তো পার্মানেন্ট, আপনি জানেন, পাকিস্তান, যারা সকাল থেকে রাত্রি ঘুম থেকে উঠেই ভারত বিরোধিতা শুরু করে দেয়, তার এখন নতুন লেজুর জুড়েছে, সেটা যেদিন আমি বলছিলাম যে আমাদের পাশের দেশ, একদা অত্যন্ত বন্ধু দেশ, এখন নানান রকম তাদের দাঁত নখ বেরাচ্ছে, বাংলাদেশ। এবং আমি সেদিন আপনার একটা প্রোগ্রামে বলছিলাম যে আমার এখন মনে হয় যেন সে আগে যেমন ছিল 1971-এর আগে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, সেই রকমই হয়তো হচ্ছে। এইবার আমি একটু অল্প সময় আপনাকে বলি যে বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে পরপর পরপর পরপর, যেগুলো যে কোনো মানুষ যেগুলো এই অ্যানালিসিস করে তাদের জন্য একটু একটু নজরে কাড়বার মতো। যেমন বাংলাদেশের সাথে পাকিস্তানের, ভারতের, চীনের, টুকটুক করে একটু একটু বলি। যেমন আমাদের ফেন্সিং নিয়ে আপনি দেখেছেন একটা অশান্তি শুরু হলো, সেটা আমরা নিয়ে আর বলছি না, সবাই জানে। আমরা যত তাড়াতাড়ি পারছি পুশব্যাক, পুশিন, মানুষকে ফেরত পাঠা, ধরপাকড়, হোল্ডিং এরিয়াতে রাখা এবং ফেন্সিং কমপ্লিট করবার চেষ্টা করা হচ্ছে। আজকেও প্রধানমন্ত্রী যোগ দিবসের ওখান থেকেও বলেছেন ফেন্সিং নিয়ে। এইবার হচ্ছে হট করে পাকিস্তান বাংলাদেশের এয়ারফোর্সকে ট্রেনিং দিচ্ছে, ফাইটার পাইলটদের। ইন্টারনেটে দেখা যাচ্ছে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে কিছু ফাইটার প্লেন কেনবারও বন্দোবস্ত করছে। গত 2-3 দিন আগে পাকিস্তানের একজন এয়ার কমোডর, সরি নেভাল কমোডর, আমার ভুল হয়ে গেছে, নেভির একজন উচ্চপদস্থ অফিসার, শ্রীলঙ্কাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একটি অদ্ভুত কথা বলেন যে আমরা এবার বে অফ বেঙ্গলে, মানে বঙ্গোপসাগরে সাবমেরিন পাঠাবো। এটা গায়ে কাটা দেওয়ার মতো কথা। আজ থেকে 50 বছর ধরে কেউ বঙ্গোপসাগরে সাবমেরিন পাঠায়নি, 71-এর যুদ্ধে পাকিস্তান পাঠিয়েছিল। পাকিস্তান হালে একটি নতুন সাবমেরিন এনেছে, চাইনিজ সাবমেরিন হাঙ্গাওয়ার বলে, এবং সেটা অনেকদিন জলের তলায় কিছু না খেয়ে, কিছু না চেয়ে কারো কাছ থেকে থাকতে পারে। কারণ সাবমেরিনের ক্যাপাবিলিটি হয় জলের তলায় কতটা থাকতে পারে। এইবার সেইটা এখন সে বলছে বঙ্গোপসাগরে। এতদিন এই গত 50 বছর ধরে পাকিস্তানের যত নেভাল অ্যাক্টিভিটি, সেগুলো লিমিটেড ছিল আরাবিয়ান সিতে, নর্দার্ন আরাবিয়ান সিতে। এবার তারা এখন বলছে বঙ্গোপসাগরে সাবমেরিন পাঠাবো। এবং সেই ভদ্রলোক, এয়ার কমান্ডার ফারুক তার নাম, এই কমোডর ফারুক, নেভাল কমোডর ফারুক, বারবার ভুল বলে ফেলছি, তিনি বলেন 8টি আরো কিনবো চায়নার থেকে, এবং বঙ্গোপসাগরে অনেকদিন আমরা ডমিনেন্স করিনি। এবার খালি বঙ্গোপসাগর তো না, ওই জায়গাটা ভারতের জায়গা। ইউনুস একবার বলেছিল, মনে আছে, যে বঙ্গোপসাগরে আমরাই একমাত্র গার্জিয়ান। সেটা বলেছিল কারণ কি তাকে দিয়ে কেউ বলা করেছিল, তার কোনো মনিব।
এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে সে মনিবেশ কে আর কি। এবার বঙ্গোপসাগরে কি আছে? বাংলাদেশ আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, শ্রীলঙ্কা আছে, তারপরে ইন্ডিয়ান ওশেন শুরু হয়ে যায়। এই বঙ্গোপসাগরটা ট্রেডিশনালি ভারতবর্ষের নেভির মানে ডমিনেন্সে থাকে। পাকিস্তান বলেছে, এবার কি পাকিস্তান কি টেকনিক্যালি আসতে পারে? হ্যাঁ আসতে পারে, ইন্টারন্যাশনাল ওয়ারফেয়ারে যেতে পারে, বাট যদি সাবমেরিন ধরা পড়ে তখন ভারতবর্ষ কি করবে সেটা ভারত বুঝবে, কারণ ভারতের কাছে এর জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আমাদের কিছু এয়ারক্রাফট আছে, পসাইডন এয়ারক্রাফট বলে, 12P8 বলে, এইগুলোকে অ্যান্টি সাবমেরিনের জন্যই রাখা হয়েছে, যে সাবমেরিন একটু আওয়াজ করলে জলের মধ্যে প্রপেলারের আওয়াজ থেকে ওরা তুলে নেবে, এখানে সাবমেরিন ঘুরছে, তারপর টর্পেডো মেরে দেবে। তো বাট পাকিস্তান এটা করছে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা একটু আগে বললাম যে এয়ারফোর্সের ট্রেনিং দিচ্ছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে ফেন্সিং নিয়ে বলেই দিয়েছি। তৃতীয় পয়েন্ট আপনি যদি দেখেন, ইসরায়েলের যিনি অ্যাম্বাসেডর আমাদের দেশে নিউ দিল্লিতে, তিনি এনডিটিভিতে একটা ইন্টারভিউ দিয়ে একটা বম ব্লাস্টিং কথা বলে ফেলেন, সেটা নিয়ে দুনিয়া আলোচনা করছে। উনি বলেন ইসরায়েল পাকিস্তান আর বাংলাদেশের ওপর কড়া নজর রাখছে, কারণ পাকিস্তান আর বাংলাদেশে হামাস মাথা নাড়া দিচ্ছে, জন্ম নিচ্ছে। এবং আমি যখন একটু ঘেটে দেখলাম যে সত্যি ব্যাপারটা সত্যি, এবং খালি হামাস না, বাংলাদেশে আইসিস আর আল কয়েদা খুব বেশি করে আবার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। এইটা একটা বড় চিন্তার ব্যাপার। তো ইসরায়েল যখন বলছেন নজর রাখছে, তো সেটাতে তো লোকে, কারণ ইসরায়েলের অ্যাটিটিউডটা সবাই জানে, ইসরায়েল আগে নজর রাখে, তার কিছুদিন পরে মাথায় বোমা ফেলে। তো সেটা হলো একটা। এবং এনার নাম আজার বলে একজন, ইনি অ্যাম্বাসেডর আমাদের ভারতবর্ষের এখন এখানে। তো এই হলো একটা ছোট্ট বাংলাদেশ নিয়ে। আরেকটা খবর বাংলাদেশের, সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হন, তিনি প্রথম বিদেশ সফরটা ভারতে করেন। এটা একটা ট্রেডিশন চলে, সবসময় বাধ্যতামূলক না, কোথাও লেখা নেই, কাটসি। ইনি এবার চীন যাচ্ছেন, বাট একটা চালাকি করে, আজকেই যাচ্ছেন বলে চালাকি করে যাচ্ছেন। উনি চীন যাওয়ার পথে একটু মালয়েশিয়াতে বুড়ি ছুঁয়ে যাচ্ছেন। তাহলে কি হলো, উনি তো প্রথম সফরটা চীনে করলেন না, মালয়েশিয়াতে করলেন, বাট মালয়েশিয়ার থেকে বুড়ি ছুঁয়ে টক করে চীনে গিয়ে 3-4 দিন থাকছেন। তো একটা দারুণ চালাকি হলো, ভারতকে একটা মেসেজও দেওয়া হলো যে আমরা ভারত সার্বিক থাকবো না, ভালো কথা। এইবার আরেকটা ছোট ব্যাপার, সেটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের হাই কমিশনার হয়েছেন, আপনি জানেন, দীনেশ ত্রিবেদী। ইনি অত্যন্ত দক্ষ মানুষ, এবং এখন অবধি বাংলাদেশের সাথে ভারতের যত হাই কমিশনার হতো সাধারণত তারা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের হতো, ফরেন সার্ভিসের, মানে আমাদের যিনি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার তার আন্ডারে যে আইএফএস অফিসাররা কাজ করে, তাদের মধ্যে কোনো সিনিয়র সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেল। এই প্রথম এমন একজনকে পাঠানো হলো যিনি অত্যন্ত বড় রাজনীতিবিদ ভারতের, যার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হয়, কারণ ইনি রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, ইনি বহু বছরের পলিটিশিয়ান। এনাকে ওই ফরেন সার্ভিস অফিসারকে বাংলাদেশের হাই কমিশনারের কোনো ঝামেলা হলে আগে কথা বলতে হবে তার ফরেন সেক্রেটারিকে, তিনি কথা বলবেন জয়শঙ্করকে, জয়শঙ্কর কথা বলবেন মোদীকে, এইরকম হবে। আর এখন যাকে পাঠিয়েছে ভারত, তিনি হচ্ছেন সোজাসুজি মোদীকে ফোন করতে পারেন। কিন্তু এটা ভারত একটা দেখিয়েছে যে আমরা বাংলাদেশ সম্বন্ধে ইন্টারেস্টেড, আমরা বাংলাদেশের সাথে এমন একজনকে পাঠালাম যে তোমরাও বলবে যে বাহ, এতদিন পরে একজনকে পাঠালে। বাট এবার কি হয়, ইনি 7-8 দিন আগে যখন ঢুকছেন, পেট্রাপোল বিনাপোল বর্ডার দিয়ে ঢোকেন ইনি বাই রোড, উনি কিছু কথা বলেন, একটা ভালোবাসার মেসেজ দেন, বলেন যে আমি তো মনেই করছি না যে আমি আলাদা দেশে আসছি, আপনাদের 18 কোটি, আমাদের 140 কোটি, সব মিলিয়ে 160 কোটি, একসাথে আমরা উন্নয়ন করব। এই কথাটা উনি একটা সম্প্রীতির বার্তা দিতে গিয়ে বলেছেন। জামাত সঙ্গে সঙ্গে প্রোটেস্ট লঞ্চ করে দেয় যে ইনি চাইছেন বাংলাদেশকে গ্রাস করে নিতে, এবং বলছেন যে এটা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী, রাষ্ট্রীয় সত্তার বিরোধী, এবং এক্ষুনি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ভারতকে চিঠি লিখতে হবে, বোঝাও উনি কেন এই কথাটা বলেছেন, তোমাদের ধান্দাটা কি। এইগুলো কিছু ইঙ্গিত দিচ্ছে। আমি অনেকগুলো পয়েন্ট দিলাম, আরেকটি পয়েন্ট হচ্ছে একটি
ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট ডিস্ট্রিক্ট আছে, খুব ছোট না, গাইবান্ধা বলে। বাংলাদেশে 7টা প্রদেশ আছে, সেই 7টা প্রদেশের মধ্যে রংপুর প্রদেশ, যেটা আপনি ধরতে পারেন আমাদের মেঘালয়ের উল্টো দিকের জায়গাটা, সেইখানে গাইবান্ধা বলে একটা ডিস্ট্রিক্ট আছে। সেই গাইবান্ধাতে উপজেলা আছে একটা পলাশবাড়ি। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে সব, তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট গাইবান্ধা। সেই পলাশবাড়িতে একটি রাধা গোবিন্দ কালী মন্দির আছে। সেইখানে একজন দেবোত্তর সম্পত্তিতে ব্যক্তি উদ্যোগে একজন মানুষ একটি স্ট্যাচু বানাচ্ছে, 81 ফুট উঁচু, বিশ্বের সর্বোচ্চ রাম স্ট্যাচু। এর আগে আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে গোয়াতে একটি রামের মূর্তি, ভগবান রামচন্দ্রের মূর্তি ইনাগুরেট করেন। সেটা 77 ফিট ছিল, ইনি তার থেকে 4 ফুট উপরে করছেন। মূর্তির কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে, সবাই জানে বাংলাদেশে। এর আগে ওখানে একটি কৃষ্ণ মূর্তিও আছে, সেটাও বেশ বড়, 53 ফিট। প্রতি একটি জায়গা যেখানে মূর্তি, বৃদ্ধাশ্রম, মন্দির, রাধা গোবিন্দ মন্দির নিয়ে কমপ্লেক্স আছে। এবং যখন আমি যেটুকুনি আমি ইউটিউব দেখে বুঝতে পারছি পড়াশোনা করে, যখন কৃষ্ণ মূর্তিটি উদ্ঘাটন হয় তখন নাকি ওখানকার লোকাল এমপি এবং লোকাল কাউন্সিলর সমস্ত এসেছিল, তারা সবাই অন্য ধর্মের, হিন্দু ধর্মের না। তাদের সাথে একটা কোলাবোরেশনে চলছিল কাজ কারবার। এখন যিনি এনার প্রবর্তক, তিনি কি চন্দ্র দাস তার নাম, তিনি বলছেন যে এইবারও রাম মূর্তি যেটা বানাচ্ছি 17 কোটি টাকা নাকি খরচা হচ্ছে সব মিলিয়ে। সেই মূর্তিটির যে যদি 150 জন লোক কাজ করছে, তার মধ্যে 100 জন তো মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের, মানে যারা কর্ম কাজ করে আর কি। হ্যাঁ, এটা তো হয় আমাদের দুর্গা ঠাকুরের অনেক অনেক কিছু আসে, নানান ধর্মের মানুষরা তৈরি করে তাদের ফ্যাক্টরিতে। এইবার এইটাকে নিয়ে কিছু উগ্রপন্থী ইসলামিক দল এবং কিছু হুজুর যারা বাংলাদেশে ফতোয়া জারি করেন, বলছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। ওরা করছে কি করে, সাহস কি করে হয় এদের? এবং সেইখানে কি হয়, তারপরে তারা কোথাও একটা ঘটনা হয় ছোট, যে ভগবান শ্রী রামচন্দ্রের কোনো ফটো বা এরকম কিছুতে পোস্টারে তারা জুতো টুতো লাগান, একটা মানে অবমাননা করেন। সেইখানে উত্তাল হয়ে যায় ঢাকা, স্টুডেন্ট আন্দোলন শুরু হয়ে গেছে। এবং তারা এখন ডিমান্ড করছেন যে তারেক রহমান ভোটে আসার সময় বলেছিলেন যে মাইনরিটিরা শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে, এটা সবার বাংলাদেশ, কি এইটা কি করে বলতে পারে, আমরা এদের সাজা চাই, বললো কি করে? এই উগ্রপন্থী ইসলামিক গ্রুপ যারা, তারা বললো কি করে এই কথাটা? এই নিয়ে বাংলাদেশে বাওয়াল হচ্ছে। তার মাঝখানে আবার কিছু অ্যাক্টিভিটিস যারা অল্প সংখ্যক মানুষদের হয়ে লড়াই করে, তারাও আবার বলছে তাহলে তো আমরা একটা সেপারেট ল্যান্ড চাইবো বাংলাদেশের মধ্যে। এই নিয়ে বাংলাদেশ উদ্যয়ন হচ্ছে, দুপক্ষ কথা বলছে। এবং মাঝখান থেকে যেটা হচ্ছে, মূর্তি তৈরির কাজ বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি দেখেন, এতগুলো পয়েন্ট বললাম, আপনি চায়নার সাথে দেখুন, পাকিস্তানের সাথে দেখুন, মূর্তি দেখুন, আমাদের হাই কমিশনার দেখুন, ইসরায়েল কি কথা বলছে সেটা দেখুন, ফেন্সিং এর ঝামেলাটা দেখুন, সাবমেরিন পাকিস্তান বলছে বঙ্গোপসাগরে পাঠাবে বলছে, এগুলো এক সূত্রে বাঁধুন আপনি, ভারতবর্ষ তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। এবং এবার ভারতবর্ষ হাত গুটিয়ে থাকবে না। আমি যেটুকুনি বুঝতে পারছি মুড, কারণ আমি তো G7টা খুব ভালো করে নজর করলাম। সেখানে ট্রাম্প একটা কথা বললেন অন্য একটি চ্যানেলে, G7-এ না, G7-এর পরে উনি তখন ওই শহরটা ছাড়েননি, একটি চ্যানেল, বড় চ্যানেল ওনার ইন্টারভিউ করলো, তখন একটা কথা বললেন যে মোদিকে দেখে মনে হয় খুব সাধু, কিন্তু উনি কিন্তু মারাত্মক লোক। উনি বলেন হি লুকস লাইক এ সেন্ট বাট হি ইজ এ কিলার, টোটাল কিলার। এবং ওটা উনি ওনাকে অ্যাপ্রিসিয়েট করে বলেন। মানে কিছু গাধারা বলছে মোদিকে নাকি খুনি বলেছেন, না, আমেরিকান ভাষাতে কিলার বলার মানে হচ্ছে ও গুরুদেব লোক। এবং তার সাথেও বলেন উনি বিশ্বের সব থেকে ভালো লিডার, এবং উনি জানেন ডিল কি করে করতে হয়। এবং তারপরে উনি একটা কথা বলেছিলেন এই ইন্টারভিউটিতে, না, G7-এ আমাদের প্রাইম মিনিস্টার সাথে ওনার যখন কথা হয়, যদি তুমি ভারতবর্ষের মাথায় থাকো আর তোমার উপর অ্যাটাক আসে, আমেরিকা সেদিন ঝাঁপিয়ে পড়বে তোমার সাথে। ইনি এটা ডাইরেক্ট বলেছেন, সারা পৃথিবী দেখেছে। এইবার আমার মনে হচ্ছে ইসরায়েল কিছু প্ল্যান করছে, ভারত কিছু প্ল্যান করছে।
আমি তো পড়াশোনা করে বলছি, আন্দাজ মারছি, নাও হতে পারে, হয়তো কিছুই প্ল্যান করছে না, হয়তো পাকিস্তান আর ভারত, এই পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে অ্যাটাক করে দিল এবং ভারত স্যারেন্ডার করে বসে পড়লো যে ঠিক আছে তোমরাই আমাদের দেশ চালাও, হতে পারে। বাট আমার যেটুকুনি মনে হচ্ছে এই যুদ্ধ জাহাজ বারবার জলে নামছে, নিউক্লিয়ার সাবমেরিন জলে নামছে, বারবার মিসাইল টেস্ট হচ্ছে, বারবার নানান রকম খবর আমরা পড়তে পারছি, এবং তার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের একটা ঘোট, একটা অদ্ভুত ভারত বিদ্বেষীর কাজ কারবারের একটা নেশা পেয়ে বসেছে পর অনেকগুলো জিনিসে দেখে আমার কোথাও একটা মনে হচ্ছে যে একটা খিচুড়ি রান্না হচ্ছে যার গন্ধ আমি পাচ্ছি, এবং সেখানে আমরা আবার ভারতবর্ষ যে মেন্টালি এই খিচুড়ির জন্য তৈরি হচ্ছে তার গন্ধ আমি পাচ্ছি। আমি 100% শিওর না, বাট আমার মনে হয় যে এই কিছু হলে, যেটুকুনি আমি বুঝি, আমেরিকা নিরপেক্ষ থাকবে, চীন নিরপেক্ষ থাকবে, তুর্কি আগের বার এসছিল পাকিস্তানকে সাহায্য করতে, বলেছে 24 ঘন্টার মধ্যে আমরা কয়েক বিলিয়ন ডলার লস করেছি ভারতের সাথে পাঙ্গা নিয়ে। তুর্কি নিরপেক্ষ থাকবে, তাহলে লড়বেটাকে আমার মনে হয় ভারত, এবং খাবেটাকে মিষ্টি আমার মনে হয় বাংলাদেশ আর পাকিস্তান, ইসরায়েলেরও একটা যোগ থাকতে পারে। ব্যাস, আমার এখানেই শেষ। আমি আরেকটু পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। না, আমি এই সংক্রান্ত আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, দর্শকরা পেয়ে গেছেন, যে ব্যাখ্যা আপনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে শুধু এই মানে যুদ্ধজাহাজ ওই একটা করা হচ্ছে জাস্ট এটা না, এর অনেক গুরুত্ব আছে, কোনো ভাবনার থেকেই হয়তো এইসবগুলো করা হচ্ছে। পরে আবারও যোগাযোগ করবো আপনার সঙ্গে। ভালো থাকবেন, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন, ভালো থাকবেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন আজকে যে 3টে যুদ্ধজাহাজ তার যে যাত্রা হলো, সূচনা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে যেটা করলেন তার অনেক গুরুত্ব আছে, এবং যেটা ব্রিগেডিয়ার দাস বলছেন যে মানে অ্যাভারেজ মানে এত দ্রুত এই ধরনের জাহাজকে তৈরি করা হচ্ছে এবং ছাড়া হচ্ছে, নেভিকে এতটা স্ট্রং করা হচ্ছে, এটা এমনি না, ওই গতানুগতিক আগেও হতো এরকম না, যেভাবে গতি বাড়িয়ে করানো হচ্ছে নিশ্চয়ই কোনো একটা মানে ভাবনা আছে সরকারের, বা কোথাও মনে হচ্ছে যে অন্য পক্ষ কিছু একটা করার চেষ্টা করছে, ফলে আমরাও তৈরি থাকবো, সবকটা আমাদেরকে শেখাতে হবে, কোনো একটা ভাবনা থেকে এটা কিন্তু করা, মানে ওই নর্মাল ব্যাপারটা না, ব্যাপারটার মধ্যে অনেক কিছু ভাববার আছে। তো উনি সেটাই ভেবেছেন এবং ভেবে ওনার ব্যাখ্যাতে উনি দিলেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, এবং পাশের দেশ বাংলাদেশে যা সব হচ্ছে শুনছি, বিশেষ করে মূর্তি নিয়ে আমিও দেখছিলাম খবরে যা ওখানকার সিচুয়েশন তৈরি হচ্ছে, আমি জানি না শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে গড়াবে। দর্শক বলবেন ভারতের কি করা উচিত, এইসব বিষয়ে আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।